চলো, আজকে আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস, মানে লেকচার সিরিজের হচ্ছে এটা 7 নম্বর লেকচার এবং ভেক্টরের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ভেক্টরের যোগ করার পর যে লব্ধি ভেক্টর তৈরি হয়, সেই লব্ধি ভেক্টরের মান এবং কি করে নির্ণয় করতে হয় সেইগুলো শিখেছি। আজকে শিখবো কি, ওই লব্ধি ভেক্টর সি ভেক্টর দিয়ে ডিনোট করেছি আমরা, ওই লব্ধি ভেক্টর যে দুটো ভেক্টরের ফলে তৈরি হয়েছে ওই দুটো ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে বা কত ডিগ্রি কোণ করে প্রবাহিত হবে, সেই কোণগুলো নির্ণয় করব। তারপরে দুটো ভেক্টরের বিয়োগ করার পর যে লব্ধি ভেক্টর তৈরি হবে তার অভিমুখ এবং মান সেটাও আমরা নির্ণয় করব। তারপরে ভেক্টর যোগের কিছু নিয়ম আছে, যেমন ধরো কিছু ল ফলো করে ভেক্টর যোগ এবং বিয়োগ, সেই দুটো জানবো। তারপরে আজকে অবস্থান ভেক্টরও জানবো। তো চলো শুরু করা যাক। তো আমরা দেখো, দুটো ভেক্টর যদি ধরে নিই, এরকম একটা ভেক্টর আছে এ, আর আর একটু এরকম ভেক্টর গেছে কি বি ভেক্টর। তো আমরা কি পেয়েছি, তাদের লব্ধি ভেক্টর পেয়েছি কি, এরকম একটা লব্ধি ভেক্টর পেয়েছি, সেটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এ এবং বি কে যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায় সি ভেক্টর। তো এইটা এখন যদি আমরা সামান্তরিক যোগ করে নিই, তাহলে সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়ে যায়। তো সামান্তরিক একটু গন্ডগোল লাগছে, কিন্তু ধরে নাও তোমরা এটা সামান্তরিকই আছে। তো এই ভেক্টরটা হবে কি বি ভেক্টর, আর এটা এ ভেক্টর, তো এটা হবে এ ভেক্টর। তো আমরা জ্যামিতিকে পড়েছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা এক্ষেত্রে ভেক্টর দুটোই কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হচ্ছে, তাহলে ভেক্টর দুটো একই থাকবে। তো দেখো এ এবং বি, বা এটাও বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যোগ করার পরে যে লব্ধি ভেক্টর তৈরি হবে, সেই লব্ধি ভেক্টরটা কি হবে, ওই ভেক্টর দুটির মধ্যবর্তী দিয়ে প্রবাহিত হবে। এই যে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝখান দিয়ে সি প্রবাহিত হয়েছে। তো যখন আমরা লব্ধির মান নির্ণয় করেছিলাম, তখন আমরা কি করেছিলাম, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করেছিলাম, বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এই বিন্দু থেকে একটা লম্ব আমরা টেনেছিলাম, যেটা হচ্ছে কি এখানে 90 ডিগ্রি কোণ। বেশ। আর এই বি ভেক্টর অভিমুখ কোন দিকে, বি ভেক্টর এদিকে এগিয়ে যাচ্ছে, এ সরি বি ভেক্টর এদিকে এগিয়ে যাচ্ছে, এ ভেক্টর এদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, তো এইখানেও সেম থিটা। যে দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তো এরকম করেছিলাম, বি এর উপাংশ ভেঙেছিলাম, বি এর উলম্ব উপাংশ কি পেয়েছিলাম, বি সাইন থিটা। এবং এ এর এ বরাবর অনুভূমিক উপাংশ কত পেয়েছিলাম, বি এর বি কস থিটা। যদি কেউ এটা না বুঝতে পারো, তাহলে আগের ক্লাসটা ভেক্টরের ফার্স্ট ক্লাস দেখতে পারো, আর লেকচার সিরিজের 6 নম্বর লেকচারে এটা আমরা করিয়েছি কি, একটা ভেক্টরের যদি উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়। তো বেশ, এখন লব্ধি ভেক্টর আমরা সি পেয়েছি, এই সি ভেক্টর ধরে নিচ্ছি যে এ ভেক্টরের সাথে আলফাটি কোণ করছে এবং বি ভেক্টরের সাথে বিটা কোণ করছে। আর আমরা বলতে পারবো যে সি ভেক্টরটা বি এর সাথে বিটা কোণ করে এইটা দিয়ে মানে এদিকে কি হচ্ছে, পূর্ব পূর্ব পশ্চিম বলতে পারি, পূর্ব আর দক্ষিণ, পূর্ব দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। বা এর এদিকটা ডান দিকটা বলতে পারি। আবার সি ভেক্টর কি হচ্ছে, এ ভেক্টরের সাথে আলফা কোণ করে উত্তর, এদিকে উত্তর আর পূর্ব, উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এদিকটা উত্তর, পরের দিকটা উত্তর, এদিকে পূর্ব, উত্তর পূর্ব দিকে। বেশ। এই আলফা এবং বিটার মান আমাদেরকে অনেক সময় নির্ণয় করতে বলে বা বার করতে পারবে। এটা নর্মালি দুটো ভেক্টর যদি যোগ করার পর লব্ধি ভেক্টর তৈরি হয়, ওই লব্ধি ভেক্টরটা এ বি এর সাথে কিভাবে থাকবে, কত ডিগ্রি কোণ করে থাকবে। তো এটা একটা মানে জেনারেলি ব্যাপার বা জানতেই হবে, সাধারণ ব্যাপার জানতেই হবে, এটা লব্ধি আমরা শিখছি। দেখো আমরা যদি এই ত্রিভুজটা, এটা পুরো পিকচারটার নামকরণ করি, তাহলে আমি নাম দিচ্ছি এ, এই পয়েন্টটা বি, এটা সি, এটা ডি, এটা। তো দেখো আমরা লিখতে পারি কি, ত্রিভুজ এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ থেকে কি লেখা যায়, সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে ট্যান আলফা, এ সি এবং ডি এর কোণটা কত হচ্ছে আলফা, মানে ভূমি, এইটা ভূমি, এ সি হচ্ছে ভূমি, আর সিডি হচ্ছে লম্ব, আর এ ডি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ এবং ভূমির মধ্যে আলফা কোণ আছে। ট্যান আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তো দেখো এখানে লম্ব কোণটা হচ্ছে সিডি,
আর ভূমিকোণ কত হচ্ছে এসি। আবার এসি কে দুটো ভাগে ভাগ লেখা যায়, সেটি লিখলাম এখানে। এসি ইকুয়ালস টু কি হবে, এবি প্লাস বিসি। তো যদি এখানে ভ্যালু গুলো বসিয়ে দিই, ট্যান আলফা ইকুয়ালস টু কি পাবো আমরা, ট্যান আলফা ইকুয়ালস টু সিটি কত, দেখো সি থেকে ডি বি সাইন থিটা আছে, তাহলে আমরা বি সাইন থিটা এখানে বসিয়ে দিই। আচ্ছা, এবার দেখো এ বি কত আছে, এ থেকে বি এর মান যদি ধরি তাহলে এ ভেক্টরের মান এ চলে আসছে। আর বি সি কত আছে, বি থেকে সি বি কস থিটা, তাহলে বি কস। তাহলে আমরা এইভাবে এই ফর্মুলাটাকে মনে রাখবো যে ভেক্টর এ এর সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেই আলফার মান হবে ট্যান আলফা ইকুয়ালস টু এটা। আলফা ইকুয়ালস টু কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা এখানে লিখে দেবো, তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারবো। এবার চলো এই সি ভেক্টরটা, এই যে এই অধিভুজটা বি ভেক্টরের সাথে বিটা কোণ করছে, সেটা কি করে বার করবো? দেখো এই পিকচারটা এখানে দেখলে ক্লিয়ার হবে যে এ এন্ড বি এর মধ্যে থিটা অ্যাঙ্গেল আছে, আবার এ এন্ড সি এর মধ্যে আলফা কোণ আছে, আর বি এন্ড সি এর মধ্যে বিটা কোণ আছে। তাহলে এখানে কি লেখা যায়, থিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, মানে কোণের চিহ্ন যদি দিই, কোণ থিটা ইকুয়ালস টু কোণ আলফা প্লাস কোণ বিটা। তো এই এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে ট্যান বিটা বের করব। তো কোণ বিটা ইকুয়ালস টু কি হবে, কোণ থিটা মাইনাস কোণ আলফা। তো নর্মালি আমরা বিটা ইকুয়ালস টু থিটা মাইনাস আলফা, বারবার ওই কোণ চিহ্নটা দিতে কেমন লাগছে তাই বিটা ইকুয়ালস টু থিটা মাইনাস আলফা লিখলাম। এখন ট্যান বিটা ইকুয়ালস টু কি লেখা যায়, ট্যান বিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ট্যান ট্যান থিটা মাইনাস আলফা। এবার ট্যান থিটা মাইনাস আলফা যদি ফর্মুলা লিখি, আমরা কি লেখাবো, ট্যান থিটা মাইনাস ট্যান আলফা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। এবার দেখো ট্যান থিটার জায়গায় আমরা যদি রিপ্লেস করি, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। আর ট্যান আলফার ভ্যালু আমরা তো পেয়েছি এই চিহ্ন এখানে, এটা কত বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। যদি এই ভ্যালুগুলো বসাই, তবে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো, যে ভ্যালুটা, সেই ভ্যালুটা একটু লেখার চেষ্টা করছি। সেটা ট্যান বিটা ইকুয়ালস টু কি পাবো আমরা, ট্যান বিটাটা পাবো, দেখো এটা শুধু এর জায়গায় বি হয়ে যাবে, আর এটা সব চেঞ্জ থাকবে, সাইন থিটা কস থিটাটা আনচেঞ্জ থাকবে। তার মানে এটা হচ্ছে বি প্লাস এ কস থিটা। এটা মনে রাখার একটা সূত্র, সরি এটা থিটা তো নয়, ট্যান বিটা হবে। ট্যান বিটা। তো ট্যান বিটা ইকুয়ালস টু এই ভ্যালুটা বা এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যারা কম্পিটিটিভ এক্সাম, ধরো নিট, জেই নেট বা জেট ভার, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি অ্যাপিয়ার করো, তাহলে তোমাদের এই দুটো ভ্যালু মুখস্থ রাখতে হবে, ট্যান আলফা ট্যান। সহজ, দেখো ট্যান আলফা আর ট্যান বিটাতে কি কি চেঞ্জ হচ্ছে একটু লক্ষ্য করবে। দেখো ট্যান আলফাটা এর সাথে কোণ করছিল, আলফাটা এর সাথে কোণ ছিল, তো এটা এখানে, বাকি বি বি এখানে বসেছে। আর সাইন থিটা কোস থিটার ফরম্যাটটা সেম আছে, একই রকম আছে, সাইন থিটার নিচে কোস থিটা। এবার দেখো বিটাটা কি ছিল, বি এর সাথে অ্যাঙ্গেল, বি এখানে, বাকি এ এ, আর সাইন থিটার জায়গায় আছে, কোস থিটার জায়গায়। তো এইভাবে মনে রাখতে হবে। এবার যদি ধরে নাও যে আমাদের ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থাকে, তখন কি হবে? তখন কি আমরা ফর্মুলা ইউজ করে করবো, নাকি ফর্মুলা ছাড়াই এটা? যেমন ধরো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যে ধরে নাও এদের একটা লব্ধি ভেক্টর আসছে কি, এটা সি ভেক্টর। এই সি ভেক্টর এ এর সাথে কত ডিগ্রি কোণ করবে এবং বি এর সাথে কত ডিগ্রি কোণ করবে, সেটা আমরা ডিরেক্টলি ফর্মুলাতেও বসিয়ে পেতে পারি। আর না করে আমরা এখানে ডিরেক্ট ট্যানের ফর্মুলা যদি বসিয়ে দিই,
সেটাতেও আসবে। ওয়ান নোটে ক্লাস করতে খুব ডিস্টার্ব হচ্ছে, মাঝে সাঝে কি করে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কি হয়েছে। একটা করতে হবে, মানে এই জিনিসটা যে হচ্ছে এটাকে এডিট করার সময় কাটতে হবে আর কি। একটু ডিস্টার্ব না, ক্লাস চলাকালীন একটা ক্রিয়েট হয়ে যায় মাঝে সাঝে। আচ্ছা আচ্ছা। ধরো এদিকে এ ভেক্টর আছে, এই দিকটা বি ভেক্টর আছে, এবং এদের লব্ধি ভেক্টর এরকম যাচ্ছে, সি ভেক্টর যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ফর্মুলা ইউজ করেও করা যায়, আর এখানে ডিরেক্টলি ইউজ করেও পাওয়া যায়। যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আলফা, আমরা ট্যান আলফা ইকুয়ালস টু লিখতে পারি, এটা হচ্ছে সি ভেক্টর, ট্যান আলফা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এদিকে পারপেন্ডিকুলার কত হচ্ছে বি, আর এদিকটা হচ্ছে বি বাই এ। এটা আমরা যদি ফর্মুলায় বসাই, যেমন কি ছিল, ট্যান আলফা ইকুয়ালস টু ছিল আমাদের বি সাইন থিটা ছিল, তো এখানে থিটার ভ্যালু কত, এ বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 90 ডিগ্রি, তাহলে বসিয়ে দিই 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর নিচে কত হবে এ প্লাস বি কস 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রিটা 0 হয়ে যাবে, আর সাইন 90 ডিগ্রি 1 হয়ে যাবে, তাহলে বি বাই এ চলে আসবে। তো এটাও করতে পারি, যখন 90 ডিগ্রি থাকবে তো ফর্মুলা না দেখলেও চলবে, ডিরেক্টলি আমরা এইভাবে পাবো। বা এটা যদি বিটা অ্যাঙ্গেল করে, বিটা কোণ তৈরি করে, তাহলে আমরা এটা তখন কি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, তো তখন এটা কি এ হয়ে যাবে, এ ভেক্টর লম্ব, ট্যান বিটা ইকুয়ালস টু তখন আমরা লিখতে পারবো বিটা, সরি এ বাই বি হয়ে যাবে। তো এইভাবে মনে রাখা যায়। তো এইটা কেবলই মাত্র যখন এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে তখন এই প্রসেসে বার করা যাবে, কিন্তু ওদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি না থাকে তখন কিভাবে এটা করবে, সলভটা করবে, তখন কিন্তু এই ট্যান আলফা এবং ট্যান বিটার ফর্মুলাটা মনে রাখতেই হবে। আচ্ছা, এটার কিছু নিউমেরিক্যাল, যেমন ধরো এইখানে একটা ব্লক রাখা আছে, মানে একটা বস্তু রাখা আছে টেবিলে ধরো বা মেঝেতে, আর এখানে ঘর্ষণ কি, তাহলে এদিক থেকে একজন বল প্রয়োগ করছে এফ, আর এদিক থেকে একজন বল প্রয়োগ করছে এ, মানে দুই দিক দিয়ে দুজন এফ এফ বল দিয়ে টানছে, তখন এই ব্লকটা কোন দিকে সরবে বা কোন দিকটা মুভ করবে। দেখো আমাদের যদি এই বল হচ্ছে কিন্তু ভেক্টর রাশি, এও ভেক্টর রাশি, তাহলে এফ এবং এফ এই দুটো 90 ডিগ্রি আছে, তো এর লব্ধি কোনটা ওর মিডিল দিয়ে যাবে, বেশ ভালো কথা। তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর এফ ড্যাশ নাম, এফ আর নাম, লব্ধি ভেক্টর এইদিকে থাকবে। এবার এর একটা ভ্যালু আসবে, সেটা আমরা ফর্মুলা এফ আর যদি এ করি, রুট ওভার অফ এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার, এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু, আর ওদের মধ্যবর্তী cos থিটা ধরে, এখানে থিটা অ্যাঙ্গেলটা কত হবে, cos এ এফ এফ ওয়ান এটা এফ টু দুটোর ভ্যালু সেম আছে, তাহলে আমরা যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে সেটা কত আসবে, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার
প্লাস 2f ইন্টু এফ, আর cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0, 0। তাহলে এটা 0 বসালে এই পার্টটা টোটালি বাদ চলে যাবে। তাহলে এফ আর ইকুয়ালস টু রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কত দাঁড়াবে? এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পোস্ট থাকবে এফ স্কোয়ার। তো রুটের বাইরে বেরিয়ে যাবে এফ, তাহলে রুটটা কত হবে? টু এফ। লব্ধি ভেক্টর ভ্যালু মান পেয়ে গেলাম আমরা। আচ্ছা, ওই লব্ধি ভেক্টর এফ ভেক্টর এবং এই এফ ভেক্টরের মাঝখানে কত কোণ তৈরি করবে? তো দেখো, আমরা যদি এদিকে বল দুটো সেম হয়, তো এই ব্লকটা কিন্তু এই লব্ধি বরাবর সরবে। তো সেম বল হলে এদের মিডিল দিয়ে যাবে, মানে এটা আর এটা দুটো কোণ সমান। এটা ধরো কত, এটা 90 আছে, তো 55 ডিগ্রি সমান সমান হলে 55 ডিগ্রি করে, মানে আলফা বিটার মান সেম। যদি ধরো যে আরেকটু ড্র করি, যদি এরকম আছে ব্যাপারটা, এরকম ব্লক আছে, ব্লকটা ধরো এরকম রাখা আছে, এদিকে একটা ফোর্স আর এদিকে একটা ফোর্স, F1, এদিকটা F2। ধরে নাও F1 হচ্ছে গ্রেটার দেন F2, তাহলে ব্লকটা যে লব্ধি ভেক্টর যে পাবো আমরা, এফ আরটা রেজাল্টেড ফোর্স বা এফ আর, সেটা কোন দিকে ঘেসে যাবে? এর দিকে ঘেসে যাবে নাকি? তো এটা বোঝার জন্য ধরো এখানে একটা ব্লক আছে, কেউ এইটা এই দিক দিয়ে বেশি জোরে বল দিয়ে টানছে, কেউ এর দিকে কম বল দিয়ে টানছে, ব্লকটা কোন দিকে বেশি যাবে? এর দিকে বেশি হয়ে ঘেসে যাবে, এর এর থেকে দূরে সরে এর দিকটা বেশি যাবে, মানে ব্লকটা এর দিকে ঘেসে এরকম যাবে। এর থেকে দূরে বেশি কোণ উৎপন্ন করবে, এর থেকে কম। তো এখানে আলফাটা হয়ে যাবে কি, আলফা লেস দেন বিটা। তো এবার আলফা বিটা কি করে বার করবো? এই ভ্যালুতে বসালে, এফ ওয়ান এফ টু এর ভ্যালু বসালে আমরা নর্মাল যে ফর্মুলা দুটো আছে ওখান থেকে চলে আসবে। জায়গায় পাস করে গেলে। এবার টি ভেক্টরের ভেক্টরের বিয়োগ বিয়োগ ফলের লব্ধির মান, লব্ধির মান ও অভিমুখ অভিমুখ এবং ওই লব্ধি ভেক্টর, ওই লব্ধি ভেক্টর ভেক্টর দুটির ভেক্টর দুটির সাথে কত কোণ উৎপন্ন করবে, সেরকম ভেক্টর দুটির সাথে কত কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে করবে তা নির্ণয়। তো চলো নির্ণয় আমরা করি, দেখা যাক। তো ধরে নিচ্ছি এ ভেক্টর এরকম যাচ্ছে আর বি ভেক্টর এরকম আছে, তাহলে সি ভেক্টরটা কেমন হচ্ছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো চলো প্রথমে আমরা অভিমুখ নির্ণয় করে নিই। তো এই দিকটা কি হবে? বি ওই দিকে যাচ্ছে, তাহলে এই দিকটা হবে মাইনাস বি ভেক্টর। তাহলে এখন আমরা সি ভেক্টরকে যদি সাজিয়ে লিখি এরকম, সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এটা করা যায়, অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারি সি ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা কোনটা দিয়ে পাস করবে? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী দিয়ে। তো এ ভেক্টর এদিকে, বি এদিকে, তো এদের মধ্যবর্তী দিয়ে এদিকে সি ভেক্টর পাস করবে। সি ভেক্টর যে লব্ধি ভেক্টর এরকম পেলাম। তো আমি ধরে নিচ্ছি লব্ধি ভেক্টর কি, এ ভেক্টরের সাথে আলফা ডিগ্রি কোণ করছে এবং মাইনাস বি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করছে? বিটা কোণ করছে। আর এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আছে? থিটা। এটা থিটা ধরে। তাহলে এখন আমি যদি এই পুরোটা রিলেশন লিখি, তাহলে কেমন লেখা যায়? যে থিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। আচ্ছা, এ এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য রাখবেন যে এ ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হচ্ছে, কোণ হচ্ছে, সেটা কত হবে দেখুন।
দেখো এ এবং মাইনাস বি, এ এটা আর মাইনাস বিটা বি এটা, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা। আর সেটা কত হবে এই সূত্র থেকে যদি বের করি আমরা 180 মাইনাস থিটা, মানে 180 মাইনাস থিটা করলে সেটা আসবে এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী। তাহলে চলো আমরা অভিমুখের মান পেয়ে গেলাম। যদি লব্ধির মান যদি বলি তাহলে আমরা লিখে নেব আগে প্লাসের যেটা ফর্মুলা সেটা লিখে নেব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এইবার যেখানে কোণ আছে কোণটার জায়গায় আমরা cos থিটা ছিল, তখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ ছিল cos থিটা। এইখানে থিটা বসালে হবে না, এখানে দেখো আমরা লব্ধিটা কত পাচ্ছি মাইনাস বি এর সাথে, সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি এর সাথে, তো কোণটাও হবে কি এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ যুক্ত 180 মাইনাস থিটা। তো সি কস টু কত চলে আসবে 180 মাইনাস cos থিটা, মানে cos মাইনাস cos থিটা চলে আসবে, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু মাইনাস cos থিটা, এটা মাইনাস cos থিটা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, না সরি মাইনাস হয়েছে, এটা প্লাস মাইনাস মাইনাস 2ab cos থিটা। আচ্ছা এটা ডিরেক্টলি করা যায়, মানে বি এর জায়গায় মাইনাস বি ধরলে এখানে যে এই যে ফর্মুলা ছিল, মানে যোগের লব্ধি দুটো ভেক্টরের যোগের যে লব্ধির ফর্মুলা ছিল, সেখানে বি এর জায়গায় মাইনাস বি বসালেই এটা চলে আসবে। তো অনেক সময় কোন টোন নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করবে, এমসিকিউ জিজ্ঞেস করবে, তাই আমরা দেখিয়ে দিলাম। এবার ধরো ট্যান আলফার ভ্যালু কি করে পাবো, ট্যান আলফাটা সি বলে, এবার সি ভেক্টরটা আলফা কার কার সাথে কোন ছিল, আলফা ছিল মানে আলফাটা ছিল এ ভেক্টরের সাথে, আর বিটাটা কি ছিল মাইনাস বি ভেক্টরের সাথে। চলো ট্যান আলফা ট্যান বি ভেক্টরের মান বের করি। তাহলে ফর্মুলা কি ছিল এখানে বি ভেক্টর সাইন, এখন কি হয়ে যাবে তাহলে মাইনাস বি এর সাথে 180 ছিল, 180 মাইনাস থিটা, এটা কত এখানে এ প্লাস বি, এখানে cos কত ছিল cos 180 মাইনাস থিটা চলে আসবে। তাহলে এটা দাঁড়ালে কত, বি সাইন 180 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা হয়, ফেজ চেঞ্জ হয় না 180 তে, 90 এবং 270 ফেজ চেঞ্জ হয়, মানে সাইন থাকলে cos cos থাকলে সাইন, এটা এ হয়ে গেল। এবার cos 180 মাইনাস থিটা, সেকেন্ড কোয়ান্টিটিতে cos মাইনাস নিচে মাইনাস, তো মাইনাস বি cos থিটা চলে আসবে। তো দেখো tan আলফা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম, জাস্ট এখানে এটা তো সিম্পলিফাই করে এলাম এলো, কিন্তু আমরা এটা ডিরেক্টলি বি এর জায়গায় মাইনাস বি বসালে একটু গন্ডগোল হতো। এবার বুঝতে পারছো কোথায় গন্ডগোলটা হচ্ছে, যে বি cos থিটা পেলাম, যদি আমরা মনে করি যে বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিই, তাহলে দেখো এইখানেও একটা মাইনাস চলে আসবে, তাহলে সেটা কিন্তু গন্ডগোল পাকে, যার জন্য আমরা কোণ বের করে তারপরে বার করবো, তো সুন্দরভাবে রিলেশনটা চলে গেল। একইভাবে যদি আমরা করি ট্যান বিটাটা কি করে আসবে, সেটা আসছে কি এখানে এ সাইন, এটা হবে 180 মাইনাস থিটা, কারণ এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ এটাই ছিল, আর এখানে হচ্ছে বি প্লাস এ cos 180 মাইনাস থিটা, এইটা কত দাঁড়াচ্ছে এ সাইন থিটা দাঁড়াচ্ছে, আর এটা কি দাঁড়াবে বি প্লাস এ, এটা হয়ে যাচ্ছে মাইনাস cos থিটা। তাহলে ফাইনাল ভ্যালু কি দাঁড়াচ্ছে tan বিটা ইকুয়ালস টু এ ভেক্টর সাইন থিটা বাই বি মাইনাস এ cos থিটা। এটা বিয়োগের ক্ষেত্রে এইগুলো একটু চেঞ্জ হবে, মাথায় রাখতে হবে। এবার নোট করে প্লাস দিয়েছে কি মাইনাস দিয়েছে, এ ভেক্টর এফ মাইনাস বি, এ প্লাস বি আছে, সেটা দেখে কিন্তু ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে। হুট করে শুধু একটা প্লাসের ফর্মুলা আমরা জানছি, কিন্তু ওখানে দিয়ে দিয়েছে মাইনাসের, আর আমি এই সূত্রগুলো সব প্রয়োগ করছি, তখন একটা গন্ডগোল পাকিয়ে যাবে। তো লব্ধির মানের ক্ষেত্রে গন্ডগোলটা হবে না, এখানে মাইনাস নর্মালি বি হয়ে যাবে, কিন্তু ওই ট্যান আলফা ট্যান বিটার ক্ষেত্রে একটা মাইনাস এক্সট্রা চলে আসবে, যার জন্য আমরা এই ফর্মুলাগুলো যেভাবে পড়ালাম ওইভাবে মনে রাখবো। এবার চলো আমরা অবস্থান ভেক্টর শিখবো, তারপরে যোগ বিয়োগের কিছু আমরা নিউমেরিক্যাল করব, ভেক্টর যোগ বিয়োগের নিউমেরিক্যাল করব, আর ভেক্টর যোগ বিয়োগ কিছু ফর্মুলা মেনে চলে সেগুলো আমরা জানবো। আর যে কোনো একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সাথে কত কোণ উৎপন্ন করে, সেই কোণ নির্ণয় পর্যন্ত আজকে সেই চলে। তো এটা হচ্ছে কি অবস্থান ভেক্টর।
অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বলে ইংরেজিতে, পজিশন ভেক্টর। সহজ জিনিস, কোনো কিছু নেই। দেখো আমরা এখানে এরকম অঙ্ক কল্পনা করলাম, এইদিকে নাম দিলাম এক্স অক্ষ, এটাকে নাম দিলাম ওয়াই অক্ষ, এটাকে নাম দিলাম জেড, আর এটা নাম দিলাম ও, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক কি হয় 0 0 0। আচ্ছা কোনো একটা পয়েন্ট আমি ড্র করছি কোথায়, মানে ধরে নাও এই জায়গাটায় আছে, মানে এই জায়গাটা যেটা হচ্ছে নিচ্ছি এক্স ওয়াই জেড, এইরকম স্থানাঙ্ক ভেক্টর আছে, এটা একটা পি পয়েন্ট দিলাম, যেটা এখান থেকে এরকম যাচ্ছে, পি পয়েন্টটা এরকম যাচ্ছে, মানে ও বিন্দু মূল বিন্দু থেকে পি এর দিকে সোজা লাইন টানতে হবে, কারণ ভেক্টর সবসময় স্ট্রেট লাইন, কার্ভ লাইন হয় না, মানে কার্ভ লাইন এর কোনো নির্দিষ্ট একটা অভিমুখ নেই, যার জন্য ভেক্টর যদি বলি আমরা মনে রাখি সবসময় যে এটা কি হবে, স্ট্রেট লাইন। তো বেশ, অবস্থান ভেক্টর কি করছে, যে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থানকে, অবস্থানকে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ভেক্টর একে আর, একে স্মল আর ভেক্টর দিয়ে চিহ্নিত করা হয়। এবার এটা কি করে বার করব, দেখো আর ভেক্টরটা বার করা হচ্ছে কি, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক মাইনাস মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক ভেক্টর, ভেক্টর চিহ্ন দিলাম। তো আমরা এখন ধরতে হবে যে এক্স অক্ষ বরাবর যে অভিমুখ ভেক্টর বা একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর অভিমুখ বা একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর অভিমুখ বা একক ভেক্টর হচ্ছে কি কে ক্যাপ। তো এই যে অবস্থান ভেক্টর তাহলে আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা এক্স অক্ষটাকে দেখি। তো এক্স অক্ষ বরাবর পি বিন্দুর স্থানাঙ্ক, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক তো এক্স আছে, প্রাথমিক আর মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0 আছে। এবার এটা কোন এক্স অক্ষ বরাবর নিয়েছি, তো এক্স অক্ষ বরাবর অভিমুখ ভেক্টর দিয়ে দেব, এটা মান আর এটা হচ্ছে অভিমুখ, প্লাস ওয়াই অক্ষ বরাবর এবার যায়, ওয়াই অক্ষ বরাবর অন্তিম বিন্দুর স্থানাঙ্ক কত ওয়াই, মূল বিন্দুর স্থানাঙ্ক কত ওয়াই অক্ষ বরাবর 0, এবার এটা মান হয়ে গেল, আর অভিমুখ কত জে ক্যাপ আছে। একই ভাবে কে জেড অক্ষ বরাবর হচ্ছে কি জেড মাইনাস 0, তাহলে ফাইনালি হচ্ছে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড, মানে মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক অবস্থান ভেক্টর, জাস্ট স্থানাঙ্ক ভেক্টরটাই করলেই হবে, কারণ 0 0 বাদ দিলে তো কোনো চেঞ্জ আসবে না। ধরে নাও উদাহরণস্বরূপ যদি বলা চলে, উদাহরণস্বরূপ যদি বলি আমরা, উদাহরণ উদাহরণ বলি একটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, স্থানাঙ্ক হচ্ছে 4 - 6, তাহলে তাহলে বিন্দুটির বিন্দুটির অবস্থান ভেক্টর
অবস্থান ভেক্টর। তো দেখো, আমরা একটু আগে শিখলাম যে দেখো আমরা এক্স কত এখানে 4, y কত 2, জেড কত -6, আর ভেক্টর ইকুয়ালস টু আমরা কত বলবো এখানে 4 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ -6 কে ক্যাপ। অবস্থান ভেক্টর ভেরি বেশ। তো সবসময় যে শুধু মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান চাইবে কোনো বিন্দুর, সেমনটা তো নয়, অন্য কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান জিজ্ঞেস করতেই হবে। সেটাকে আমরা আহ, আপেক্ষিক অবস্থান ভেক্টর বলবো বা রিলেটিভ পজিশন ভেক্টর। যেরকম ধরে নাও, এবার বলি এটাকে আপেক্ষিক আপেক্ষিক অবস্থান ভেক্টর। যেমন এখানে আমরা ড্র করছি y অক্ষ, যেটা একটা বিন্দু এইখানে আছে আর একটা বিন্দু এইখানে আছে। এটার নাম দিয়ে দিলাম আমরা পি, এটার নাম দিয়ে দিলাম আমরা Q। এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1, আর এর স্থানাঙ্ক কত হচ্ছে x2, y2, z2। তো এই এর যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলি, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা r1 কোন দিকে যাচ্ছে, এই দিকটা যাচ্ছে। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলি মূল বিন্দুর সাপেক্ষে ধরা হবে, সেটা হচ্ছে r2 ভেক্টর। আমরা বলতে পারি পি বিন্দু কোন দিকে আছে, ও থেকে এই দিকে আছে, এই লাইন বরাবর আছে। কিউ বিন্দু ওর থেকে কত দূরে আছে, r2 দূরে, এই লাইন বরাবর এই দিকে আছে। যদি এবার কিউ বিন্দুর অবস্থান বের করতে চাই কার সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে, তখন সেটা হবে কি আপেক্ষিক অবস্থান ভেক্টর বা রিলেটিভ পজিশন ভেক্টর। সেটা আমরা এইরকম ধরি, এটা নাম দিয়ে দিলাম আমরা এরকম। তো পি এর সাপেক্ষে কিউ কোন দিকে আছে, এইখানে আছে, মানটা হবে কি এইখান থেকে এইটুকু দূরত্ব, যদি যদি ডিসপ্লেসমেন্ট বলি এইটুকু। আর অভিমুখটা কোন দিকে আছে, এই দিকে আছে। তো আমরা এবার ডিফাইন করছি, এটার নাম কিরকম দেবো, এটার নাম দেখবো কি কার পজিশন ভেক্টর দেখছি বলতো, টু বা কিউ পয়েন্ট টু ধরেছি, বা এখানে নাম দিয়ে দিলাম টু। কার রেসপেক্টে বার করতে যাচ্ছি বা কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, পি এর অবস্থান কি ধরেছি 1। তাহলে এটা হয়েছে 8। দেখো একটু সুন্দর ত্রিভুজ সূত্র হয়ে গেল। যদি এটা ত্রিভুজের নিয়ম অনুযায়ী আমরা যদি প্রয়োগ করি, তো সেটা কি আসবে, সেটা আসবে কি দেখো, এই ত্রিভুজের তিনটি বাহু, যে কোনো দুটি বাহু সেম ক্রম ফলো করবে, সেম মানে কি ভেক্টরের পর্যায়ক্রম ফলো করছে, অনুসরণ করছে। যেমন দেখো ও থেকে বি এই বরাবর যাচ্ছে ক্লকওয়াইজ, এখানে এটাও ক্লকওয়াইজ, কিন্তু এই ভেক্টরটা উল্টো দিকে যাচ্ছে অভিমুখ। তাহলে আমরা লিখতে পারি কি r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর ইকুয়ালস টু r2 ভেক্টর। আচ্ছা এখানে r1 ভেক্টরটা লিখি, কি ডিফাইন করছি। আহ, এটা হচ্ছে 2 নম্বর বিন্দুর বিন্দুর লিখছি 1 নম্বর বিন্দুর সাপেক্ষে, 1 নম্বর বিন্দুর সাপেক্ষে যে পড়ে থাকে তার সাপেক্ষে, যে পড়ে থাকে তার সাপেক্ষে 1 নম্বর বিন্দুর সাপেক্ষে 2 নম্বর বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এটাকেই বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান ভেক্টর বা রিলেটিভ পজিশন ভেক্টর। হচ্ছে রিলেটিভ রিলেটিভ পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। তো আশা করি আপেক্ষিক অবস্থান ভেক্টর বা রিলেটিভ পজিশন ভেক্টর বুঝতে পেরেছো। এবার এটাকে যদি আমরা সাজাই, কি লেখা চলে, যে r21 ভেক্টর সমান কি লেখা চলে, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এটা মনে রাখবেন। যদি আমরা উল্টোটা দেখতাম, যে পি পয়েন্টটা কিউ পয়েন্টের রেসপেক্টে কোন দিকে আছে, এই দিকে আছে, এই লাইন বরাবর চলে যাচ্ছে, তো আছে এই পয়েন্টে, যাচ্ছে ওইদিকে, অভিমুখটা তখন এইদিকে হতো। তখন আমরা কি বলতাম, ত্রিভুজের এইটা পাবো আর এইটা পাবো যোগ সমান এটা হতো, কারণ এরা এই ডটটা এইদিকে ফলো করছে। তখন আমরা যদি লিখতাম যে r2 নাম দিব, সেটা সেটা হচ্ছে r1 হচ্ছে 2 নম্বর বিন্দুর সাপেক্ষে, বা কিউ বিন্দুকে ধরেছি, এটা 2 নম্বর ধরেছি, এটা 1 নম্বর ধরেছি, 2 নম্বর বিন্দুর সাপেক্ষে
এক নম্বর বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আপেক্ষিক অবস্থান ভেক্টর বলে। তো সেটা কি, যদি ফর্মুলা ফলো করি আমরা, R2 ভেক্টর, R2 প্লাস, আর এটা কত, R2, R12 নাম দিই, R12 ইকুয়ালস টু আর, এটা হয়ে যাবে 1। এখান থেকে সাজালে কি পাবো আমরা, R12 ইকুয়ালস টু হচ্ছে R1 ভেক্টর মাইনাস R। আচ্ছা, এটা ভালো করে শিখবে, কারণ এখান থেকে যখন আমরা আপেক্ষিক গতিবেগ শেখাবো বা আপেক্ষিক ত্বরণ শেখাবো, তখন এইখান থেকে আবার স্টার্ট হবে। এই জিনিসগুলো পরে কাজে লাগবে। এইগুলোকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান ভেক্টর। আপেক্ষিক অবস্থান ভেক্টর। যদি কি করে বার করবে, তো দেখো R1 কিন্তু এটা এই পেলাম, ডিরেক্ট কি করে বার করবো, তো অন্তিম বিন্দু কোনটা আছে, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর মাইনাস প্রাথমিক বিন্দুর স্থানাঙ্ক। দেখো R21 যখন বলছি, R21 মানে 1 থেকে 2 এর দিকে আসছে। তো যাত্রা শুরু হচ্ছে 1 থেকে 1 আর শেষ হচ্ছে 2 থেকে, 2 হয়ে যাবে অন্তিম বিন্দু। আমরা এখানে লিখতে পারবো x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1, বা R1 R2 এর ভ্যালু যদি বসাও দেখবে এটাই আসবে, কারণ R1 R2 এর যদি বলি পজিশন ভেক্টর, তখন কত হবে, R1 হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। R2 কত আসবে, x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ আসবে। তো আশা করি পজিশন ভেক্টর, আপেক্ষিক পজিশন ভেক্টর শেখাতে পেরেছি। এবার ধরে নাও দুটো ভেক্টর এ এরকম আছে, এ ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ, এবং বি ভেক্টর আছে, i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এদের যোগ এবং বিয়োগ কি করে পাবো, ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি বার করতে হয় তাহলে কি করে পাবো, দেখো এ এবং বি যদি করি আমরা এখানে বসে দিই, তো i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ, মাঝখানে যোগ আছে তো যোগ চিহ্ন দিয়ে দেবো, i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ। তো দেখো আই ক্যাপের যে সহগ আছে সেটা ওদের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হবে, জে ক্যাপের সহগ নিয়ম যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হবে, কে ক্যাপের সাথেই যোগ বিয়োগ হবে। তো দেখো 2 এখানে যোগ আছে, এখানে যোগ আছে, যোগ মিলে হয়ে যাবে 3 আই ক্যাপ, এখানে দুটো জে ক্যাপ, এখানে মাইনাস দুটো জে ক্যাপ, তাহলে দুটো মিলে শূন্য হয়ে যাচ্ছে, দেওয়ার দরকার নেই শূন্য। আর দেখো মাইনাস 3 কে ক্যাপ, আর এখানে একটা প্লাস আছে, তাহলে মাইনাস 2 কে ক্যাপ। আর যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করতাম সেটা কি হতো, আমরা আগে এ লিখে দিই 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস কে। এবার তাহলে মাইনাসের ফর্মুলা প্রয়োগ করবে, 2 মাইনাস 1 তাহলে কত হচ্ছে আই ক্যাপ, এখানে 2 আছে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 আর 2 মিলে 4 জে ক্যাপ হয়ে যাবে, মাইনাস 3 আর এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে মাইনাস 4। তাহলে এইভাবে আমরা যোগ এবং বিয়োগ ভেক্টর গুলো পাবো। এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি সি ভেক্টর, যে দুটো ভেক্টর, এটাকে নাম দিয়ে দিতে পারি আমরা ডি ভেক্টর। নতুন একটা ভেক্টর পেলাম, বিয়োগ করার পর একটা নতুন একটা ভেক্টর তৈরি হলো, এবং যোগ করার পর অন্য একটা ভেক্টর তৈরি হলো। তো বেশ, এবার ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে, তার লব্ধি মান কি করবে, যে কোনো একটি ভেক্টরের ভেক্টরের মান নির্ণয়, মান ম্যাগনিটিউড বলে, ম্যাগনিটিউড মান নির্ণয়। কি করে আমরা মান নির্ণয় করবো, ধরে নাও এক ভেক্টরকে স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে ধরলাম, আই এর সহগকে এ এক্স ধরে নিলাম আই ক্যাপ, জে এর সহগকে এ জে জে ক্যাপ ধরে নিলাম, জেড এর সহগকে এ জেড কে ক্যাপ, এরকম আছে। তাহলে এই ভেক্টর, তো এটা তো ভেক্টর আগে মান এবং দুই আছে, তো এর মানটাকে আমরা ডিনোট করি
মোড দিয়ে পাস এ, সেটা কি হবে রুট ওভার, মনে রাখতে হবে এটা, করে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, সরি এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড। উদাহরণ হিসেবে যদি মনে করো যে এ ভেক্টর এরকম আছে, আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ। তো এই ভেক্টরটার মান কত হচ্ছে, এই ভেক্টরটার মান হয়ে যাবে যদি আমরা মোড এ করি, এটাই শুধু এ দিয়ে ডিনোট করা হয়, ভেক্টর চিহ্ন থাকবে না মাথায়, রুট ওভার দেখুন এ এক্স, এ এক্সটা কি ছিল আই ক্যাপের সম, আই ক্যাপের সম কত এখানে 1 আছে, 1 স্কোয়ার প্লাস এ ওয়াই, এ ওয়াইটা ছিল জে ক্যাপের সম, জে ক্যাপের সম কত 2, 2 স্কোয়ার প্লাস যে কে ক্যাপের সম কে কত ছিল এ জেড ছিল, এখানে এ জেড এর ভ্যালু কত আছে -2, তারপর দেখো এটা কত আসছে ভ্যালু, আমরা করতে পারি 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, আবার 2 এর স্কোয়ার 4, মাইনাস মাইনাস 2 আছে তো 5 ও 9 হলো, ওভার 9 মানে এটা 3 চলে আসলো। তাহলে এ ভেক্টর এর মান চলে এলো 3। তাহলে দেখো একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখি, একটা ভেক্টরকে লিখি আমরা এ ভেক্টর সাধারণ ফর্মুলা যদি লিখি তার মান এবং অভিমুখ লিখি, এবং সেটাই দেখুন এখানে এটা 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 সাধারণ ফর্মুলা, আর এ ভেক্টরটাই এরকম আছে যে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস, সরি মাইনাস, দেখো এইটা যদি আমরা করতে পারি এখান থেকে অভিমুখ আমরা ইজিলি বার করতে পারবো, এন ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ, মানে মান এ ভেক্টরকে তার মান বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলে যা পড়ে থাকবে সেটাকে আমরা অভিমুখ ভেক্টর বলবো। তো চলো এখানে দেখো এর মান কত পেয়েছি 3, আর এ ভেক্টর উপরে কত ছিল, এ ভেক্টর ছিল আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস এ ক্যাপ, আর নিচে কত আসছে এ এর ভ্যালু কত আসছে 3। তো এটাকে আমরা যদি এ করে নিই তাহলে 1/3 আই ক্যাপ প্লাস 2/3 জে ক্যাপ মাইনাস বাই 3 কে ক্যাপ। এটা পেয়ে গেলাম আমরা অভিমুখ ভেক্টর, এন ক্যাপ পেলাম, এই টোটাল পার্টটা লেখা হয় 3 আই ক্যাপ প্লাস 2/3 জে ক্যাপ মাইনাস বাই 3 কে ক্যাপ, তাহলে অভিমুখ ভেক্টর পেয়ে গেলাম। তো অভিমুখ ভেক্টরের মানও একটা আছে, সবসময় মাথায় রাখবে যে অভিমুখ ভেক্টর বা একক ভেক্টর, এটা কি একক ভেক্টর বা অভিমুখ ভেক্টর দুটো বলা চলে, বা একক, এটা হচ্ছে অভিমুখ বা একক ভেক্টর। তো অভিমুখ বা একক ভেক্টরের মান সর্বদা 1 হয়, এক হয়। লিখে রাখি এটা, অভিমুখ বা একক ভেক্টরের মান, ভেক্টরের মান সর্বদা 1 হয়। তো এটাকে যদি বুঝতে হয় যে এন ক্যাপের যদি মান বার করি তো দেখি 1 পাচ্ছি কিনা, আমরা এটাই প্রুভ করে নিই, তাহলে বোঝা যাবে ক্লিয়ার যে না সত্যি একক ভেক্টরের মান 1 হয়। তো দেখো মান বলতে আমরা সবসময় কি নেব, এটাকে বোঝাবে আহ, মোট দিয়ে, মোট এন ক্যাপ, এর ফর্মুলা কি রুট ওভার, আবার এই এর মতোই যে ভেক্টরের একটা লব্ধি বার করি, মানে একটা ভেক্টরের মান বার করি তার ফর্মুলার মধ্যে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো এন ক্যাপের যেমন দেখো এন ক্যাপের আই ক্যাপের সহগ কত আছে 1/3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই, জে ক্যাপের সহগ কত আছে 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত আছে -2/3 তার হোল স্কোয়ার। চলো এটাকে স্কোয়ার করে দেখে নিই কি আসছে ক্যালকুলেশন করে, 1/3 1/3 তার হোল স্কোয়ার যদি করো 1/9 হয়ে যাবে, প্লাস 2 এর 3 আছে তাহলে 4/9 হবে, প্লাস এটা কত আছে এটাও 4/9 হবে। তাহলে আমরা যদি নিচে লসাগুনি নিই বা এলসিএম নিই তাহলে 9, এটা কত 1 প্লাস 4 প্লাস 4 চলে আসবে, তাহলে আলটিমেটলি কত আসলো উপরে 9 নিচে 9, কেটে গিয়ে √1, √1 মানে 1 আসবে। তাহলে একক ভেক্টর বা আহ, অভিমুখ ভেক্টরের মান সর্বদা 1 হয়। যেমন ধরো মোট আই ক্যাপ যদি করি সেটাও 1 হবে, এটাও একটা একক ভেক্টর আছে এবং অভিমুখ ভেক্টর আছে। যে ক্যাপ বলি এটাও 1 আসবে, মোট কে ক্যাপ যদি বলি এটাও কি আসবে 1 আসবে।
তো যখন একক ভেক্টর বললাম, তো এখান থেকে একটা নিউমেরিক্যাল হয় এই টাইপের, সেটা হচ্ছে কিরকম, যে ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস ck ক্যাপ। উক্ত ভেক্টরটি উক্ত ভেক্টরটি ভেক্টরটি সি এর মান কত হলে মান কত হলে একক ভেক্টর হবে, একক ভেক্টর হবে। তো চলো, এ কে বলছে কি একক ভেক্টর হবে, তো মোট এ যদি আমরা নিয়ে নিই তাহলে সেটা কিন্তু 1 আসবে, মানে যে ভেক্টরের মান 1 আসবে সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলবো। ঠিক আছে, তাহলে এ এই যে একক এ কে বলছে একক ভেক্টর, তো মোট 1 আসবে, মোট এ ইকুয়ালস টু 1 আসবে। তো ধরো মোট এ বার করার নিয়ম কি, নিয়ম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। বোথ সাইড স্কোয়ার করলে তো কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে কি এ এক্স, তো এ এক্স এর ভ্যালু কত আছে এখানে 2 তার হোল স্কোয়ার, প্লাস এ ওয়াই কত আছে -3 তার হোল স্কোয়ার, প্লাস এ জেড কত আছে সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 1, মানে 1 এর স্কোয়ার মানে 1 আসবে, যদি বোথ সাইড স্কোয়ার করে দিই 1 আসবে। তাহলে এটা দেখো 4, এটা কত 9, প্লাস সেটা কত সি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমরা সি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 1 মাইনাস এটা কত 4 আর 9 13, তাহলে সি এর ভ্যালু কত আসবে √/-4। তো ইমাজিনারি চলে আসবে। যদিও এই ভেক্টরটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে এইগুলো ভ্যালুগুলো ফ্র্যাকশনাল, মানে এই যে আই ক্যাপ জে ক্যাপের ভ্যালুগুলো ভগ্নাংশ হবে, তখন যে সি থাকবে তখন সেটা হবে কি পূর্ণ এই সেট রিয়েল সংখ্যা বাস্তব সংখ্যা চলে আসবে, এটা ইমাজিনারি চলে আসবে, আরবিটারি ধরেছে। এই টাইপের নিউমেরিক্যাল তোমরা বই পাবে, সলভ করবে। আজকে আমাদের ক্লাস এইটুকু, আবার এখান থেকে আরো অনেক কিছু আছে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা হবে।